বিকেল 4টায় ছাদে গেলাম কাপড় নামাতে। সকালে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ছেলেও সাহায্য করতে এল। আমি শাড়িগুলো নামাই, তুমি ছোট কাপড়গুলো নামাও। আমি শাড়ি আর দুপাট্টা নামাচ্ছি। সে ব্লাউজ, পেটিকোট নামাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম সে আমার একটা ব্লাউজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করছিস? মা, এই ব্লাউজটা তোমার কত পছন্দের। হ্যাঁ, আরামদায়ক। সে ব্লাউজটা তার গায়ে ধরে দেখল। তুমি এটা পরলে কেমন দেখা জানি গে। কাপড় নামাও, আবার বৃষ্টি আসতে পারে। কিন্তু সে ব্লাউজটা নিয়েই দাঁড়িয়ে। মা, তুমি কি জানো আমি কেন তোমার কাপড় ধুতে পছন্দ করি? তুমি ভালো ছেলে তাই। না, কারণ তোমার আন্তরিক কাপড়গুলো আমার হাতে থাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তোমার ব্লাউজ যখন আমি ধুই, আমার মনে হয় তোমার শরীরের অংশ স্পর্শ করছি। সে ব্লাউজটা নিজের মুখের কাছে নিয়ে এল। তোমার শরীরের গন্ধ লেগে থাকে এতে। তুমি কি বলছ? মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সবকিছু আমার কাছে মূল্যবান। তুমি আমার স্ত্রী হও। বিকেলের রোদ আমাদের গায়ে পড়ছে। কাপড়ের দড়ি দুলছে হাওয়ায়। আমি চাই তোমার সব কাপড় আমি নিজে কিনে দেব, ধূপ, যত্ন করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম বিকাশ সেন, বয়স 51 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর রিয়া। তনয় 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 14 বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আমার গল্পটা শুরু হয়েছিল সেদিন বিকেলে, যখন তনয়ের সাথে ছাদে কাপড় নামাতে গিয়েছিলাম। কিন্তু আসল রহস্যটা শুরু হয়েছিল আরও আগে থেকে। 2 মাস আগে থেকে তনয়ের আচরণে বিচিত্র পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে যখনই বাড়িতে থাকত, আমার কাছাকাছি ঘোরাঘুরি করত। আমি রান্নাঘরে কাজ করলে সে এসে দাঁড়াত। আমি বারান্দায় বসলে সে পাশে বসত। প্রথমে ভেবেছিলাম মায়ের প্রতি ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টা অন্যরকম। সেদিন সকালে যখন আমি স্নান করতে বাথরুমে ঢুকেছিলাম, দরজার ফাঁক দিয়ে কেউ যেন উকি দিচ্ছে মনে হল। কিন্তু দরজা খুলে দেখলাম কেউ নেই। তারপর থেকে প্রতিদিন এমন হতে থাকে। আমি কাপড় পাল্টানোর সময়, স্নান করার সময় কেউ যেন লুকিয়ে দেখছে। একদিন রিয়া আমাকে বলল, মা, দাদা তোমার কাপড়ের আলমারি ঘাটাঘাটি করে গি। আমি চমকে উঠলাম। কি বলছিস? হ্যাঁ মা, আমি দেখেছি। তুমি যখন বাজারে যাও, দাদা তোমার রুমে ঢুকে তোমার কাপড় দেখে গিউ। সেদিন থেকে আমি সতর্ক হয়ে গেলাম। লুকিয়ে লুকিয়ে তনয়ের আচরণ লক্ষ্য করতে লাগলাম। একদিন দুপুরে আমি দেখলাম তনয় আমার ব্লাউজের ভেতরে মুখ গুজে শুকছে। আমার গা শিউরে উঠল। এ কি হচ্ছে? সেদিন বিকেলে কাপড় নামানোর সময় যখন সে ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলল, আমি বুঝতে পারলাম ব্যাপারটা কতটা গুরুতর। তনয়, তুমি কি বলছো জানো? মা, আমি জানি এটা ঠিক না। কিন্তু আমি নিজেকে সামলাতে পারি না। তোমাকে দেখলেই আমার গি। চুপ, আমি তাকে থামিয়ে দিলাম। কিন্তু তনয় থামল না। সে ব্লাউজটা বুকের সাথে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে ঘর করতে চাই। তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি কাপড়ের ঝুড়ি হাত থেকে পড়ে গেল। তনয়, তুমি কি বলছ? মা, আমি গত কয়েক মাস ধরে তোমার স্বপ্ন দেখি। তুমি আমার পাশে শুয়ে আছো। আমি তোমাকে আলিঙ্গন করছি। আমার পা কেঁপে যাচ্ছিল। এ কি শুনছি? তোমার শাড়ির ব্লাউজ যখন ফিট হয়ে থাকে, তখন তোমার শরীরের গড়নটা। তনয়, থামো। কিন্তু সে থামে না। সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে খুব কাছ থেকে দেখতে চাই। তোমার ত্বকে হাত দিতে চাই। আমি পেছন হটলাম। তনয়, তুমি আমার ছেলে। এসব কি বলছ? আমি জানি মা। কিন্তু আমি আর পারছি না। প্রতি রাতে তোমার কথা ভেবে হঠাৎ আমার মনে পড়ল গত কয়েক সপ্তাহ ধরে তনয়ের চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখতে পেতাম। সে যখন আমার সাথে কথা বলত, তখন তার চোখ আমার মুখের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকত। মা, তুমি যখন শাড়ি পরো, তখন তোমার কোমরের কাছটা। থামো তনয়। আর একটা কথাও বলবে না।
কিন্তু তনয় আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমিই আমার একমাত্র ভালোবাসা গু। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখাতে হবে গু। না মা, আমি অসুস্থ নই। আমি তোমাকে ভালোবাসি। এটা প্রেম ঘ। আমি আর সহ্য করতে পারলাম না। ছাদ থেকে নিচে নামতে গেলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না। প্লিজ হু। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রেগে যেও না গে। কি? আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি গু। আমার মাথা ঘুরে গেল। কি বলছো? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে। আমি সেগুলো গু। থামো। আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গে। ছাড় আমার হাত। মা, আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই। ভাবি তুমি আমার স্ত্রী গু। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি? আমার নিজের ছেলে। তনয়, তুমি এসব কি করছো? মা, আমি তোমার শাড়ির গন্ধ নিই। তোমার পারফিউমের গন্ধ নিই গু। আমি তখন কেঁদে ফেলেছি। তনয়, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গু। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা। কাপড় নামাচ্ছি গু। বিকাশ লক্ষ্য করল আমি কাঁদছি। সুমিত্রা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কিছু না, আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গু। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকাল। কিছু একটা সন্দেহ হলো তার। কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি। তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করবা আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম। তনয়, তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয়, গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা, আমি পারব না গে। তুমি ডাক্তার দেখাবে গু। না মা, আমি অসুস্থ নই গু। আমি তার কাছে গিয়ে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তোমার ডায়াপার পাল্টিয়েছি গু। মা, আমি সেসব মনে রাখতে চাই না গে। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে এসব পাগলামি বন্ধ করো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত। আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে। আমার বিয়ের ছবি। তনয়, এটা কি করছ? সে লজ্জিত মুখে বলল, মা, আমি তোমার ছবি দেখছিলাম গু। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গু। আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয়, তুমি কি জানো তুমি কি করছ? মা, আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গু। আমি আর শুনতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা, তুমি কি বলছ? আমাদের ছেলে গু। আমি সব দেখেছি বিকাশ। তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গি। বিকাশ গভীর চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গু। পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মধ্যে এমন হয়। চিকিৎসা করলে ভালো হবে। তনয়ের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না। বরং তার আচরণ আরও উদ্ভট হল। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাটছে। আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয়, তুমি কি করছ? মা, তোমার গন্ধ নিচ্ছি গু।
আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু 1 সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয়, আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা, চিৎকার করো না গি। তুমি এখানে কি করছো? মা, আমি তোমার পাশে শুতে চাই গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল তনয় মেঝের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হলো। কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা, দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গি। কি বলে? বলে তুমি খুব সুন্দরী। তোমার মতো স্ত্রী সে চায় গু। আমার গা শিউরে উঠল। রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা গু। মিথ্যা বলো না। রিয়া আমাকে সব বলেছে গি। তনয় লজ্জায় মাথা নিচু করল। মা, আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গু। আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তনয়, রিয়া তোমার বোন। তার সামনে এসব বলা কি ঠিক? মা, আমি মিথ্যা বলিনি তো। তুমি সত্যিই সুন্দরী গু। আমি বুঝলাম এই ছেলেকে আর এ বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গু। তনয় চমকে উঠল। না মা, আমি যাব না গে। যেতে হবে গু। কেন? তোমার চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগল। না মা, তুমি যেও না। আমি মামার বাড়ি যাব। 2 দিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে শুধু তোমার কথাই বলে। তোমার ছবি দেখে কাঁদে গি। আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হল? 1 সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এল। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি। তুমি আমাকে ডাকছ গু। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল। মা, দরজা খোলো। তনয়, তোমার রুমে যাও। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। বিকাশ উঠে দরজা খুল। তনয়, এই রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছ? বাবা, আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল! তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গু। না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবেসেছি। বিকাশ তনয়কে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না।
এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু তনা আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না গি। ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়াল। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল, কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি। আমি মাকে ভালোবাসি। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনল। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব। তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গু। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম, কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাগার্দে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন তনয়ের অবস্থার উন্নতি হয়েছে। সে এখন নরমাল, কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে, ডাক্তার বললেন। আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হল। আমার সাথে সাধারণ কথাবার্তা বলল। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো, এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। তনয় আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। বিকাশ, দরজা খুল। কি চাও? তনয় আমার কাছে এসে বলল, মা, আমি কাল ঢাকা চলে যাব। তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে। তনয়, তুমি আমার ছেলে, ক্ষমার কিছু নেই। তনয় আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি গু। আমি তাকে তুলে দিলাম। তনয়, উঠো। কিন্তু হঠাৎ তনয় আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে বিরক্ত করব না গে। আমি তাকে ছাড়িয়ে দিলাম। তনয়, এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়ো। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। তনয় লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম্য অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করব। তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা। আমি দূর থেকে তোমার খোঁজখবর নেব। তোমার অপরাধী সন্তান, তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এল। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা। খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেয়, কিন্তু বাড়িতে আসে না। গত মাসে তার একটা ছেলে হয়েছে, নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয় গে। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে। অস্বাভাবিক কিছু নয় গু। আমার মনে হলো তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা। আমার একটা সন্তান আছে, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল, কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি, কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি গে। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনো আছে, তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ 3 বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে।
সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনও সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোনো ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল? নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা? ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে। আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে। কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি? নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়। যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প। একজন মায়ের কষ্টের গল্প। একটি অদ্ভুত ভালোবাসার গল্প যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা। সে তার ছেলেকে সঠিক পথে বড় করবে। আমি সেটা জানি। কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে। আমি এখন ৪২ বছরের একজন সাধারণ গৃহিণী। কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্য দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না। কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি। রিয়ার দেখাশোনা করি। বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি তখন তনয়ের কথা মনে পড়ে। আমার সেই ছেলেটির কথা যে আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি সে যেন সুখে থাকে। তার স্ত্রী মীরা যেন তাকে সেই ভালোবাসা দিতে পারে যার জন্য সে তড়পায়। এই গল্প এখানেই শেষ। কিন্তু জীবন শেষ নয়। জীবন এখনও চলমান। হয়তো একদিন তনয় বদলে যাবে। হয়তো সে একদিন স্বাভাবিক ছেলে হয়ে উঠবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি আমার ছেলে একদিন আমার কাছে এসে বলবে, মা, আমি এখন সত্যিকারের ছেলে হয়েছি গু। সেদিন আমি তাকে বুকে টেনে নিয়ে বলব, তনয়, তুমি আমার গর্ব। কিন্তু সেদিন কবে আসবে তা শুধু সময় বলতে পারবে। তনয় বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমিই আমার একমাত্র ভালোবাসা গু। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখাতে হবে গু। না মা, আমি অসুস্থ নই। আমি তোমাকে ভালোবাসি। এটা প্রেম ঘ। আমি আর সহ্য করতে পারলাম না। ছাদ থেকে নিচে নামতে গেলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না। প্লিজ উ। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রেগে যেও না গে। কি? আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি গু। আমার মাথা ঘুরে গেল। কি বলছ? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে। আমি সেগুলো গু। থামো। আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গে। ছাড় আমার হাত। মা, আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই। ভাবি তুমি আমার স্ত্রী গু। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি? আমার নিজের ছেলে। তনয়, তুমি এসব কি করছ? মা, আমি তোমার শাড়ির গন্ধ নিই। তোমার পারফিউমের গন্ধ নিই গু। আমি তখন কেঁদে ফেলেছি। তনয়, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গু। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা। কাপড় নামাচ্ছি গু। বিকাশ লক্ষ্য করল আমি কাঁদছি। সুমিত্রা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে
কিছু না, আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গু। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকাল। কিছু একটা সন্দেহ হলো তার। কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি। তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করব আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম। তনয়, তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয়, গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা, আমি পারব না গি। তুমি ডাক্তার দেখাবে গু। না মা, আমি অসুস্থ নই গু। আমি তার কাছে গিয়ে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তোমার ডায়াপার পাল্টিয়েছি গু। মা, আমি সেসব মনে রাখতে চাই না গি। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে এসব পাগলামি বন্ধ করো গো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত। আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে। আমার বিয়ের ছবি। তনয়, এটা কি করছ? সে লজ্জিত মুখে বলল, মা, আমি তোমার ছবি দেখছিলাম গু। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গু। আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয়, তুমি কি জানো তুমি কি করছ? মা, আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গু। আমি আর শুনতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা, তুমি কি বলছ? তন আমাদের ছেলে গু। আমি সব দেখেছি বিকাশ। তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গি। বিকাশ গভীর চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গু। পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মধ্যে এমন হয়। চিকিৎসা করলে ভালো হবে। তনয়ের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না। বরং তার আচরণ আরও উদ্ভট হল। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাটছে। আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয়, তুমি কি করছ? মা, তোমার গন্ধ নিচ্ছি গু। আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু এক সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয়, আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা, চিৎকার করো না গি। তুমি এখানে কি করছ? মা, আমি তোমার পাশে শুতে চাই গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল তনয় মেজের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হল। কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা, দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গি। কি বলে? বলে তুমি খুব সুন্দরী। তোমার মতো স্ত্রী সে চায় গু। আমার গা শিউরে উঠল। রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা। মিথ্যা বলো না। রিয়া আমাকে সব বলেছে গি। তনয় লজ্জায় মাথা নিচু করল। মা, আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গু। আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তনয়, রিয়া তোমার বোন। তার সামনে এসব বলা কি ঠিক? মা, আমি মিথ্যা বলিনি তো। তুমি সত্যিই সুন্দরী গু। আমি বুঝলাম এই ছেলেকে আর এ বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গু। তনয় চমকে উঠল। না মা, আমি যাব না গি। যেতে হবে গু। কেন? তোমার চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার।
না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগল। না মা, তুমি যেও না। আমি মামার বাড়ি যাব। দুদিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে শুধু তোমার কথাই বলে। তোমার ছবি দেখে কাঁদে গি। আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হল? এক সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এল। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি। তুমি আমাকে ডাকছ গু। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল। মা, দরজা খোলো। তনয়, তোমার রুমে যাও। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। বিকাশ উঠে দরজা খুল। তনয়, এই রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছ? বাবা, আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল, তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গু। না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবেসেছি। বিকাশ তনয়কে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না। এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম। কিন্তু তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না গি। ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়াল। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল। কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি। আমি মাকে ভালোবাসি। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনল। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব। তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গু। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম। কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাগারদে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন তনয়ের অবস্থার উন্নতি হয়েছে। সে এখন নরমাল। কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে, ডাক্তার বললেন। আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হল। আমার সাথে সাধারণ কথাবার্তা বলল। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো। এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। তনয় আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। বিকাশ দরজা খুল। কি চাও? তনয় আমার কাছে এসে বলল, মা, আমি কাল ঢাকা চলে যাব। তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে।
তনয়, তুমি আমার ছেলে। ক্ষমার কিছু নেই। তনয় আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি গু। আমি তাকে তুলে দিলাম। তনয়, উঠো। কিন্তু হঠাৎ তনয় আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে বিরক্ত করব না গিয়ে। আমি তাকে ছাড়িয়ে দিলাম। তনয়, এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়ো। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। তনয় লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম্য অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করব। তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা। আমি দূর থেকে তোমার খোঁজখবর নেব। তোমার অপরাধী সন্তান। তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এল। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা। খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেয়। কিন্তু বাড়িতে আসে না। গত মাসে তার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয় গে। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে। অস্বাভাবিক কিছু নয় গু। আমার মনে হল তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা। আমার একটা সন্তান আছে। কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল। কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি। কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি গি। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনও আছে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ 3 বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনও সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোনো ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল? নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা? ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে। আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে। কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি? নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়। যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প। একজন মায়ের কষ্টের গল্প। একটি অদ্ভুত ভালোবাসার গল্প যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা। সে তার ছেলেকে সঠিক পথে বড় করবে। আমি সেটা জানি। কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে। আমি এখন 42 বছরের একজন সাধারণ গৃহিণী। কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্য দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না। কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি। রিয়ার দেখাশোনা করি। বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি তখন তনয়ের কথা মনে পড়ে। আমার সেই ছেলেটির কথা যে আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি তার জন্য প্রার্থনা করি।
প্রার্থনা করি সে যেন সুখে থাকে। তার স্ত্রী মীরা যেন তাকে সেই ভালোবাসা দিতে পারে যার জন্য সে তড়পায়। এই গল্প এখানেই শেষ। কিন্তু জীবন শেষ নয়। জীবন এখনো চলমান। হয়তো একদিন তনয় বদলে যাবে। হয়তো সে একদিন স্বাভাবিক ছেলে হয়ে উঠবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি আমার ছেলে একদিন আমার কাছে এসে বলবে, মা, আমি এখন সত্যিকারের ছেলে হয়েছি গু। সেদিন আমি তাকে বুকে টেনে নিয়ে বলব, তনয়, তুমি আমার গর্ব। কিন্তু সেদিন কবে আসবে তা শুধু সময় বলতে পারবে। তনয় বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমিই আমার একমাত্র ভালোবাসা গু। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখাতে হবে গু। না মা, আমি অসুস্থ নই। আমি তোমাকে ভালোবাসি। এটা প্রেম ঘ। আমি আর সহ্য করতে পারলাম না। ছাদ থেকে নিচে নামতে গেলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না। প্লিজ হু। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রেগে যেও না গে। কি? আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি গু। আমার মাথা ঘুরে গেল। কি বলছো? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে। আমি সেগুলো গু। থামো। আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গে। ছাড় আমার হাত। মা, আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই। ভাবি তুমি আমার স্ত্রী গু। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি? আমার নিজের ছেলে। তনয়, তুমি এসব কি করছ? মা, আমি তোমার শাড়ির গন্ধ নিই। তোমার পারফিউমের গন্ধ নিই গু। আমি তখন কেঁদে ফেলেছি। তনয়, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গু। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা। কাপড় নামাচ্ছি গু। বিকাশ লক্ষ্য করল আমি কাঁদছি। সুমিত্রা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কিছু না, আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গু। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকাল। কিছু একটা সন্দেহ হলো তার। কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি। তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করবা আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম। তনয়, তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয়, গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা, আমি পারব না গে। তুমি ডাক্তার দেখাবে গু। না মা, আমি অসুস্থ নই গু। আমি তার কাছে গিয়ে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তোমার ডায়াপার পাল্টিয়েছি গু। মা, আমি সেসব মনে রাখতে চাই না গে। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে এসব পাগলামি বন্ধ করো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত। আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে। আমার বিয়ের ছবি। তনয়, এটা কি করছ? সে লজ্জিত মুখে বলল, মা, আমি তোমার ছবি দেখছিলাম গু। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গু। আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয়, তুমি কি জানো তুমি কি করছ? মা, আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গু। আমি আর শুনতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা, তুমি কি বলছ? আমাদের ছেলে গু। আমি সব দেখেছি বিকাশ। তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গি। বিকাশ গভীর চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গু।
পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মধ্যে এমন হয়। চিকিৎসা করলে ভালো হবে। তনয়ের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না, বরং তার আচরণ আরও উদ্ভট হল। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাটছে, আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয়, তুমি কি করছ? মা, তোমার গন্ধ নিচ্ছি গু। আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু এক সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয়, আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা, চিৎকার করো না গি। তুমি এখানে কি করছ? মা, আমি তোমার পাশে শুতে চাই গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল তনয় মেঝের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হল। কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা, দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গি। কি বলে? বলে তুমি খুব সুন্দরী। তোমার মতো স্ত্রী সে চায় গু। আমার গা শিউরে উঠল। রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা। মিথ্যা বলো না। রিয়া আমাকে সব বলেছে গি। তনয় লজ্জায় মাথা নিচু করল। মা, আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গু। আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তনয়, রিয়া তোমার বোন। তার সামনে এসব বলা কি ঠিক? মা, আমি মিথ্যা বলিনি তো। তুমি সত্যিই সুন্দরী গু। আমি বুঝলাম এই ছেলেকে আর এ বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গু। তনয় চমকে উঠল। না মা, আমি যাব না গি। যেতে হবে গু। কেন? তোমার চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগল। না মা, তুমি যেও না। আমি মামার বাড়ি যাব। দুদিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে শুধু তোমার কথাই বলে। তোমার ছবি দেখে কাঁদে গি। আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হল? এক সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এল। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি। তুমি আমাকে ডাকছ গু। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল। মা, দরজা খোলো। তনয়, তোমার রুমে যাও। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। বিকাশ উঠে দরজা খুল। তনয়, এই রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছ? বাবা, আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল! তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গু। না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবেসেছি। বিকাশ তনয়কে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গেল।
সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না, এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম। কিন্তু তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না গি। ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়াল। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল। কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি। আমি মাকে ভালোবাসি। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনল। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব। তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গু। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম। কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাগারদে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন তনয়ের অবস্থার উন্নতি হয়েছে। সে এখন নরমাল। কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে, ডাক্তার বললেন। আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হল। আমার সাথে সাধারণ কথাবার্তা বলল। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো, এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। তনয় আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। বিকাশ, দরজা খুল। কি চাও? তনয় আমার কাছে এসে বলল, মা, আমি কাল ঢাকা চলে যাব। তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে। তনয়, তুমি আমার ছেলে, ক্ষমার কিছু নেই। তনয় আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি গু। আমি তাকে তুলে দিলাম। তনয়, উঠো। কিন্তু হঠাৎ তনয় আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে বিরক্ত করব না গে। আমি তাকে ছাড়িয়ে দিলাম। তনয়, এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়ো। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। তনয় লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম্য অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করব। তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা। আমি দূর থেকে তোমার খোঁজখবর নেব। তোমার অপরাধী সন্তান, তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এল। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা। খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেয়। কিন্তু বাড়িতে আসে না। গত মাসে তার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয় গে। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে। অস্বাভাবিক কিছু নয় গু। আমার মনে হলো তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা। আমার একটা সন্তান আছে। কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি।
রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল, কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি, কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি গি। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনো আছে, তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ ৩ বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনো সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোনো ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল, নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা। ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে। আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে, কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি, নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়, যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প, একজন মায়ের কষ্টের গল্প, একটি অদ্ভুত ভালোবাসার গল্প যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা। সে তার ছেলেকে সঠিক পথে বড় করবে। আমি সেটা জানি, কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে। আমি এখন ৪২ বছরের একজন সাধারণ গৃহিণী, কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্য দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না। কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি, রিয়ার দেখাশোনা করি, বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি তখন তনয়ের কথা মনে পড়ে। আমার সেই ছেলেটির কথা যে আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি সে যেন সুখে থাকে। তার স্ত্রী মীরা যেন তাকে সেই ভালোবাসা দিতে পারে যার জন্য সে তড়পায়। এই গল্প এখানেই শেষ, কিন্তু জীবন শেষ নয়। জীবন এখনো চলমান। হয়তো একদিন তনয় বদলে যাবে। হয়তো সে একদিন স্বাভাবিক ছেলে হয়ে উঠবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি আমার ছেলে একদিন আমার কাছে এসে বলবে, মা, আমি এখন সত্যিকারের ছেলে হয়েছি গু। সেদিন আমি তাকে বুকে টেনে নিয়ে বলব, তনয়, তুমি আমার গর্ব। কিন্তু সেদিন কবে আসবে তা শুধু সময় বলতে পারবে। তনয় বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমিই আমার একমাত্র ভালোবাসা গু। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখাতে হবে গু। না মা, আমি অসুস্থ নই। আমি তোমাকে ভালোবাসি। এটা প্রেম ঘ। আমি আর সহ্য করতে পারলাম না। ছাদ থেকে নিচে নামতে গেলাম, কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না প্লিজ হু। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রেগে যেও না গে। কি? আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি গু। আমার মাথা ঘুরে গেল। কি বলছ? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে। আমি সেগুলো গু। থামো। আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গে। ছাড় আমার হাত। মা, আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই। ভাবি তুমি আমার স্ত্রী গু। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি? আমার নিজের ছেলে। তনয়, তুমি এসব কি করছ? মা, আমি তোমার শাড়ির গন্ধ নিই, তোমার পারফিউমের গন্ধ নিই গু। আমি তখন কেঁদে ফেলেছি।
তনয়, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গু। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা। কাপড় নামাচ্ছি গু। বিকাশ লক্ষ্য করল আমি কাঁদছি। সুমিত্রা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কিছু না, আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গু। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকাল। কিছু একটা সন্দেহ হলো তার। কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি। তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করব আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম। তনয়, তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয়, গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা, আমি পারব না গি। তুমি ডাক্তার দেখাবে গু। না মা, আমি অসুস্থ নই গু। আমি তার কাছে গিয়ে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তোমার ডায়াপার পাল্টিয়েছি গু। মা, আমি সেসব মনে রাখতে চাই না গি। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে এসব পাগলামি বন্ধ করো গো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত। আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে। আমার বিয়ের ছবি। তনয়, এটা কি করছ? সে লজ্জিত মুখে বলল, মা, আমি তোমার ছবি দেখছিলাম গু। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গু। আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয়, তুমি কি জানো তুমি কি করছ? মা, আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গু। আমি আর শুনতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা, তুমি কি বলছ? তন, আমাদের ছেলে গু। আমি সব দেখেছি বিকাশ। তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গি। বিকাশ গভীর চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গু। পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মধ্যে এমন হয়। চিকিৎসা করলে ভালো হবে। তনয়ের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না। বরং তার আচরণ আরও উদ্ভট হল। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাটছে। আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয়, তুমি কি করছ? মা, তোমার গন্ধ নিচ্ছি গু। আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু এক সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয়, আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা, চিৎকার করো না গি। তুমি এখানে কি করছ? মা, আমি তোমার পাশে শুতে চাই গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল তনয় মেজের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হল। কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা, দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গি। কি বলে? বলে তুমি খুব সুন্দরী। তোমার মতো স্ত্রী সে চায় গু। আমার গা শিউরে উঠল। রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা। মিথ্যা বলো না। রিয়া আমাকে সব বলেছে গি। তনয় লজ্জায় মাথা নিচু করল। মা, আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গু। আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব। তনয়, রিয়া তোমার বোন। তার সামনে এসব বলা কি ঠিক?
মা, আমি মিথ্যা বলিনি তো। তুমি সত্যিই সুন্দরী গো। আমি বুঝলাম এই ছেলেকে আর এ বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গু। তনয় চমকে উঠল। না মা, আমি যাব না গে। যেতে হবে গু। কেন? তোমার চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগল। না মা, তুমি যেও না। আমি মামার বাড়ি যাব। দুদিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে শুধু তোমার কথাই বলে। তোমার ছবি দেখে কাঁদে গি। আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হল? এক সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এল। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি। তুমি আমাকে ডাকছ গু। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল। মা, দরজা খোলো। তনয়, তোমার রুমে যাও। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। বিকাশ উঠে দরজা খুল। তনয়, এই রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছ? বাবা, আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল, তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গু। না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবেসেছি। বিকাশ তনয়কে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না। এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম। কিন্তু তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না গি। ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়াল। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল। কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি। আমি মাকে ভালোবাসি। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনল। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব। তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গু। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম। কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাগারদে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন তনয়ের অবস্থার উন্নতি হয়েছে। সে এখন নরমাল। কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে, ডাক্তার বললেন। আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হল। আমার সাথে সাধারণ কথাবার্তা বলল।
মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো, এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। বিকাশ দরজা খুল। কি চাও? আমার কাছে এসে বলল, মা, আমি কাল ঢাকা চলে যাব। তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে। তুমি আমার ছেলে, ক্ষমার কিছু নেই। আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আমি তাকে তুলে দিলাম। উঠো। কিন্তু হঠাৎ আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে বিরক্ত করব না। আমি তাকে ছাড়িয়ে দিলাম। এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়ো। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম্য অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করব। তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা। আমি দূর থেকে তোমার খোঁজখবর নেব। তোমার অপরাধী সন্তান। তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এল। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা। খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেয়। কিন্তু বাড়িতে আসে না। গত মাসে তার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয়। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে। অস্বাভাবিক কিছু নয়। আমার মনে হলো তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা। আমার একটা সন্তান আছে। কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল। কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি। কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনও আছে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ 3 বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনও সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোনো ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল? নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা? ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে। আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে। কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি? নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়। যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প। একজন মায়ের কষ্টের গল্প। একটি অদ্ভুত ভালোবাসার গল্প যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা। সে তার ছেলেকে সঠিক পথে বড় করবে। আমি সেটা জানি। কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে।
আমি এখন ৪২ বছরের একজন সাধারণ গৃহিণী। কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্য দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না। কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি। রিয়ার দেখাশোনা করি। বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি তখন তনয়ের কথা মনে পড়ে। আমার সেই ছেলেটির কথা যে আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি সে যেন সুখে থাকে। তার স্ত্রী মীরা যেন তাকে সেই ভালোবাসা দিতে পারে যার জন্য সে তড়পায়। এই গল্প এখানেই শেষ। কিন্তু জীবন শেষ নয়। জীবন এখনো চলমান। হয়তো একদিন তনয় বদলে যাবে। হয়তো সে একদিন স্বাভাবিক ছেলে হয়ে উঠবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি আমার ছেলে একদিন আমার কাছে এসে বলবে, মা, আমি এখন সত্যিকারের ছেলে হয়েছি গু। সেদিন আমি তাকে বুকে টেনে নিয়ে বলব, তনয়, তুমি আমার গর্ব। কিন্তু সেদিন কবে আসবে তা শুধু সময় বলতে পারবে। তনয় বলল, মা, আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তুমিই আমার একমাত্র ভালোবাসা গু। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তনয়, তুমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তার দেখাতে হবে গু। না মা, আমি অসুস্থ নই। আমি তোমাকে ভালোবাসি। এটা প্রেম ঘ। আমি আর সহ্য করতে পারলাম না। ছাদ থেকে নিচে নামতে গেলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে বলবো। না মা, বাবাকে কিছু বলো না। প্লিজ হু। তাহলে তুমি এসব পাগলামি বন্ধ করো। তনয় আমার কাছে এসে বলল, মা, আমি একটা কথা বলবো। তুমি রেগে যেও না গে। কি? আমি তোমার আন্ডারগার্মেন্ট চুরি করেছি গু। আমার মাথা ঘুরে গেল। কি বলছো? তোমার কয়েকটা আন্ডারগার্মেন্ট আমার কাছে আছে। আমি সেগুলো গু। থামো। আর একটা কথাও বলো না। আমি তার মুখের উপর থাপ্পড় মারতে গেলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না গে। ছাড় আমার হাত। মা, আমি তোমার কাপড় পরে আয়নার সামনে দাঁড়াই। ভাবি তুমি আমার স্ত্রী গু। আমার কান্না পেয়ে গেল। এ কি শুনছি? আমার নিজের ছেলে। তনয়, তুমি এসব কি করছ? মা, আমি তোমার শাড়ির গন্ধ নিই। তোমার পারফিউমের গন্ধ নিই গু। আমি তখন কেঁদে ফেলেছি। তনয়, তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে মা হিসেবে দেখতে পারি না। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি গু। হঠাৎ ছাদে বিকাশ এলো। কি হচ্ছে এখানে? তনয় দ্রুত আমার হাত ছেড়ে দিয়ে বলল, কিছু না বাবা। কাপড় নামাচ্ছি গু। বিকাশ লক্ষ্য করল আমি কাঁদছি। সুমিত্রা, কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না। তনয়ের দিকে তাকালাম। সে অনুনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। কিছু না, আমি বললাম। চোখে কাপড়ের ধুলো পড়েছে গু। বিকাশ আমাদের দুজনের মুখের দিকে তাকাল। কিছু একটা সন্দেহ হলো তার। কিন্তু সে কিছু বলল না। সেদিন রাতে আমার ঘুম হয়নি। তনয়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। কি করবা আমি? পরের দিন সকালে বিকাশ অফিসে গেলে আমি তনয়কে ডাকলাম। তনয়, তুমি আমার কাছে এসো। তনয় এসে আমার সামনে দাঁড়াল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তনয়, গতকাল তুমি যা বলেছিলে সেগুলো ভুলে যাও। মা, আমি পারব না গে। তুমি ডাক্তার দেখাবে গু। না মা, আমি অসুস্থ নই গু। আমি তার কাছে গিয়ে বললাম, তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে বুকের দুধ খাইয়েছি। তোমার ডায়াপার পাল্টিয়েছি গু। মা, আমি সেসব মনে রাখতে চাই না গে। তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও। তনয় আমার পা জড়িয়ে ধরল। না মা, আমি যাব না। আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তাহলে এসব পাগলামি বন্ধ করো। কিন্তু তনয়ের আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত। আমার চিরুনি, আমার ব্যবহৃত গ্লাস, এমনকি আমার খাওয়ার প্লেট। একদিন আমি তার রুমে ঢুকে দেখি সে আমার একটা ছবি নিয়ে বসে আছে। আমার বিয়ের ছবি। তনয়, এটা কি করছ? সে লজ্জিত মুখে বলল, মা, আমি তোমার ছবি দেখছিলাম গু। কেন? তুমি বিয়ের সময় কত সুন্দর লাগছিলে গু।
আমি ছবিটা তার হাত থেকে কেড়ে নিলাম। তনয়, তুমি কি জানো তুমি কি করছো? মা, আমি ভাবি তুমি যদি আমাকে বিয়ে করতে গু। আমি আর শুনতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। সেই রাতে বিকাশকে সব বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না। সুমিত্রা, তুমি কি বলছ? তন, আমাদের ছেলে গু। আমি সব দেখেছি বিকাশ। তোমার ছেলে মানসিক সমস্যায় ভুগছে গি। বিকাশ গভীর চিন্তায় পড়ল। তাহলে আমাদের কি করা উচিত? ডাক্তার দেখাতে হবে গু। পরের দিন আমরা তনয়কে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে একা কথা বলার পর আমাদের বললেন, এটা অডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের মধ্যে এমন হয়। চিকিৎসা করলে ভালো হবে উ। তনয়ের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েক সপ্তাহ কোনো পরিবর্তন দেখা গেল না। বরং তার আচরণ আরও উদ্ভট হল। একদিন আমি দেখি সে আমার ব্যবহৃত সাবান চাটছে। আর একদিন দেখি আমার বালিশে মুখ গুজে শুয়ে আছে। তনয়, তুমি কি করছ? মা, তোমার গন্ধ নিচ্ছি গু। আমি বুঝতে পারলাম অবস্থা আরও গুরুতর। ডাক্তারকে সব জানালাম। তিনি তনয়ের ওষুধ বাড়িয়ে দিলেন। কিন্তু এক সপ্তাহ পর এক রাতে আমি জেগে উঠে দেখি তনয় আমার পাশে বিছানায় শুয়ে আছে। বিকাশ তখন বাথরুমে। তনয়, আমি চিৎকার করে উঠলাম। সে আমার মুখে হাত চেপে ধরল। মা, চিৎকার করো না গি। তুমি এখানে কি করছ? মা, আমি তোমার পাশে শুতে চাই গু। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। চলে যাও এখান থেকে। বিকাশ বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল তনয় মেজের উপর পড়ে আছে। কি হয়েছে? তোমার ছেলে আমার বিছানায় উঠেছিল উ। বিকাশ তনয়কে ধরে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে আমাদের ঘরের দরজায় তালা লাগানো হল। কিন্তু তনয় রাতের বেলা আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকত। কানে কান রেখে আমাদের কথাবার্তা শুনত। একদিন রিয়া বলল, মা, দাদার কি হয়েছে? সে তোমার কথা বড় অদ্ভুতভাবে বলে গি। কি বলে? বলে তুমি খুব সুন্দরী। তোমার মতো স্ত্রী সে চায় গু। আমার গা শিউরে উঠল। রিয়ার সামনেও। সেদিন সন্ধ্যায় আমি তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি রিয়ার সামনে আমার সম্পর্কে কি বলেছ? কিছু না মা গু। মিথ্যা বলো না। রিয়া আমাকে সব বলেছে গি। তনয় লজ্জায় মাথা নিচু করল। মা, আমি রিয়াকে বলেছি তুমি খুব সুন্দরী গু। আর আমি বলেছি তোমার মতো মেয়েকে বিয়ে করব উ। তনয়, রিয়া তোমার বোন। তার সামনে এসব বলা কি ঠিক? মা, আমি মিথ্যা বলিনি তো। তুমি সত্যিই সুন্দরী গু। আমি বুঝলাম এই ছেলেকে আর এ বাড়িতে রাখা যায় না। সেদিন রাতে বিকাশের সাথে আলোচনা করে ঠিক করলাম তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিছুদিন দূরে থাকলে হয়তো ভালো হয়ে যাবে। পরের দিন সকালে তনয়কে ডেকে বললাম, তনয়, তুমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে যাবে গু। তনয় চমকে উঠল। না মা, আমি যাব না গে। যেতে হবে গু। কেন? তোমার চিকিৎসার জন্য। ডাক্তার বলেছেন পরিবেশ পরিবর্তন দরকার উ। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না গি। তনয়, তুমি যদি না যাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব উ। তনয় আমার পা জড়িয়ে কাঁদতে লাগল। না মা, তুমি যেও না। আমি মামার বাড়ি যাব উ। দুদিন পর তনয়কে তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম। মামা আমাদের সব জেনে তনয়কে কড়া নজরদারিতে রাখার আশ্বাস দিলেন। তনয় চলে যাওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু কয়েকদিন পর মামা ফোন করে বললেন, সুমিত্রা, তনয়ের অবস্থা আরও খারাপ হচ্ছে। সে শুধু তোমার কথাই বলে। তোমার ছবি দেখে কাঁদে গি। আমার হৃদয় ভেঙে গেল। আমার সন্তান এমন কেন হল? এক সপ্তাহ পর তনয় হঠাৎ বাড়ি ফিরে এল। মামার বাড়ি থেকে পালিয়ে এসেছে। সে আমাকে দেখেই কাঁদতে শুরু করল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তনয়, তুমি কেন পালিয়ে এলে? মা, আমি প্রতি রাত তোমার স্বপ্ন দেখি। তুমি আমাকে ডাকছ গু। আমি বুঝলাম অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেদিন রাতে তনয় আবার আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। দরজায় নক করতে লাগল। মা, দরজা খোলো উ। তনয়, তোমার রুমে যাও উ। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই উ। বিকাশ উঠে দরজা খুল। তনয়, এই রাতের বেলা কি চাও? তনয় বিকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কাছে এল। মা, আমি তোমার কাছে একটা কথা বলবো উ। আমি বিছানায় বসেছিলাম। তনয় আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করতে চাই উ।
বিকাশ রেগে গেল। তনয়, তুমি কি বলছ? বাবা, আমি মায়ের প্রেমে পড়েছি। আমি তাকে বিয়ে করব। বিকাশ তনয়কে চড় মারল। পাগল, তুই কি বলছিস? কিন্তু তনয় থেমে থাকল না। সে আমার হাত ধরে বলল, মা, বাবাকে ছেড়ে আমার সাথে চলে চলো। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ গু। না মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবেসেছি। বিকাশ তনয়কে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গেল। সেদিন থেকে বিকাশ তনয়ের রুমে বাইরে থেকে তালা লাগিয়ে রাখত। কিন্তু একদিন সকালে দেখি তনয় ছাদের পাইপ বেয়ে তার রুম থেকে বেরিয়ে এসেছে। সে আমার রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু তনয় আমার পথ আটকে দাঁড়াল। মা, তুমি আমার প্রস্তাবের উত্তর দাও। কি প্রস্তাব? আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো? তনয়, তুমি কি পাগলামি করছ? মা, এটা পাগলামি না, এটা ভালোবাসা। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলাম। কিন্তু তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ছাড়ব না গি। ছাড় আমাকে। তনয় আমার গালে চুমু খেল। আমার গা বমি আসতে লাগল। তনয়, তুমি কি করলে? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চিৎকার করে বিকাশকে ডাকলাম। বিকাশ দৌড়ে এসে তনয়কে আমার থেকে ছাড়াল। তনয়, তুই একটা পশু হয়ে গেছিস। বিকাশ তনয়কে অনেক মারধর করল। কিন্তু তনয় কোনো অনুশোচনা দেখাল না। বাবা, আমি ভুল কিছু করিনি। আমি মাকে ভালোবাসি। সেদিনই আমরা ঠিক করলাম তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করাব। কিন্তু তনয় যখন জানতে পারল, সে বাড়ি থেকে পালিয়ে গেল। 3 দিন পর পুলিশ তাকে খুঁজে বের করে আনল। তনয়কে মানসিক হাসপাতালে ভর্তি করানোর দিন সে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব। তখন তুমি আমার প্রস্তাব ভেবে দেখো গু। আমি কোনো উত্তর দিলাম না। তনয়কে হাসপাতালে ভর্তি করানোর পর আমি কিছুটা শান্তি পেলাম। কিন্তু মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করছিল। আমার সন্তানকে আমি পাগলাগারদে পাঠিয়েছি। 2 মাস পর ডাক্তার জানালেন তনয়ের অবস্থার উন্নতি হয়েছে। সে এখন নরমাল। কিন্তু তাকে আবার আগের পরিবেশে নিয়ে গেলে সমস্যা হতে পারে, ডাক্তার বললেন। আমরা ঠিক করলাম তনয়কে ঢাকায় তার এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেব। সেখানে সে চাকরি করবে। তনয়কে হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সে অনেক স্বাভাবিক মনে হল। আমার সাথে সাধারণ কথাবার্তা বলল। মা, আমি জানি আমি অনেক ভুল করেছি। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তনয়, তুমি এখন ভালো আছো। এটাই যথেষ্ট। কিন্তু সেদিন রাতেই আবার সেই ঘটনা। তনয় আমাদের ঘরের দরজায় এসে দাঁড়াল। মা, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলতে চাই। বিকাশ দরজা খুল। কি চাও? তনয় আমার কাছে এসে বলল, মা, আমি কাল ঢাকা চলে যাব। তার আগে তোমার কাছে ক্ষমা চাই। আমি ভাবলাম সে সত্যিই সুস্থ হয়ে গেছে। তনয়, তুমি আমার ছেলে। ক্ষমার কিছু নেই। তনয় আমার পায়ে মাথা ঠেকিয়ে বলল, মা, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি গু। আমি তাকে তুলে দিলাম। তনয়, উঠো। কিন্তু হঠাৎ তনয় আমাকে জোরে জড়িয়ে ধরল। মা, আমি এখনও তোমাকে ভালোবাসি। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে বিরক্ত করব না গে। আমি তাকে ছাড়িয়ে দিলাম। তনয়, এখন তোমার রুমে যাও। পরের দিন সকালে তনয়কে ট্রেনে তুলে দিলাম। সে চলে যাওয়ার সময় আমার হাতে একটা চিঠি দিল। মা, এটা বাড়িতে গিয়ে পড়ো। বাড়িতে এসে চিঠিটা খুলে পড়লাম। তনয় লিখেছিল, প্রিয় মা, আমি জানি আমি তোমার কাছে অক্ষম্য অপরাধ করেছি। একজন সন্তানের পক্ষে মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয়। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে স্বাভাবিক জীবন যাপন করব। তোমাকে আর কোনো কষ্ট দেব না। কিন্তু একটা কথা স্বীকার করি, আমি আজও তোমাকে ভালোবাসি। এটা ভুল জানি, কিন্তু এটা সত্য। তুমি খুশি থেকো মা। আমি দূর থেকে তোমার খোঁজখবর নেব। তোমার অপরাধী সন্তান। তনয়। চিঠি পড়ার পর আমার চোখ দিয়ে পানি এল। আমার সন্তান কত কষ্টে আছে। 1 বছর পর তনয় বিয়ে করল। তার স্ত্রীর নাম মীরা। খুব ভালো মেয়ে। তনয় এখন স্বাভাবিক জীবন যাপন করছে। মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেয়। কিন্তু বাড়িতে আসে না।
গত মাসে তার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অর্ণব। মীরা ফোনে আমাকে বলল, মা, তনয় বলে তার ছেলে যেন আমার মতো না হয় গে। আমি জিজ্ঞেস করলাম, মানে? তনয় বলে সে তার ছেলেকে মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা শেখাবে। অস্বাভাবিক কিছু নয় গু। আমার মনে হলো তনয় সত্যিই সুস্থ হয়ে গেছে। কিন্তু গত সপ্তাহে একটা চিঠি পেলাম তনয়ের কাছ থেকে। সেখানে সে লিখেছে, মা, আমি এখন বাবা। আমার একটা সন্তান আছে। কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার কথা মনে পড়ে। আমি জানি এটা ভুল। কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে তুমি নিশ্চিত থাকো, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি মীরার সাথে সুখে আছি। কিন্তু তোমার জায়গা আমার হৃদয়ে আলাদা। তুমি সুখে থেকো মা। আমি দূর থেকে তোমার জন্য প্রার্থনা করি গি। এই চিঠি পড়ার পর আমি বুঝলাম তনয়ের ভেতরে সেই অনুভূতি এখনো আছে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। আজ ৩ বছর হয়ে গেল তনয় ঢাকায় আছে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মীরার সাথে সুখের সংসার। কিন্তু আমি জানি আমার ছেলের মনের ভেতরে এখনো সেই তুফান আছে। সে শুধু সেটা চেপে রেখেছে। কখনো কখনো ভাবি, আমার কোনো ভুলের কারণে কি তনয়ের এমন হয়েছিল? নাকি এটা প্রকৃতির কোনো বিচিত্র খেলা? ডাক্তার বলেছিলেন কিছু ছেলের মধ্যে মায়ের প্রতি এমন অস্বাভাবিক আকর্ষণ জন্মায়। এটা একটা মানসিক রোগ। যাই হোক, তনয় এখন দূরে আছে। আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। রিয়া এখন উচ্চ মাধ্যমিকে পড়ে। সে খুব ভালো মেয়ে। কিন্তু মাঝে মাঝেই তনয়ের কথা মনে পড়ে। সেই বিকেলের কথা মনে পড়ে যখন সে ছাদে আমার ব্লাউজ হাতে নিয়ে সেই কথাগুলো বলেছিল। আমি ভাবি, একজন মা হিসেবে আমি কি তনয়কে ব্যর্থ করেছি? নাকি একজন নারী হিসেবে আমার কোনো দোষ ছিল? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু আমি জানি তনয় এখন সুখে আছে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি প্রতিদিন প্রার্থনা করি যেন তনয়ের মনের ভেতরের ঝড় একদিন শান্ত হয়ে যায়। যেন সে একদিন সত্যিকারের শান্তি পায়। এই হলো আমার গল্প। একজন মায়ের কষ্টের গল্প। একটি অদ্ভুত ভালোবাসার গল্প যা কখনো পরিণতি পেতে পারে না। তনয় এখন বাবা। সে তার ছেলেকে সঠিক পথে বড় করবে। আমি সেটা জানি। কারণ তনয় নিজে যে কষ্ট পেয়েছে সেই কষ্ট সে তার সন্তানকে দিতে চাইবে না। হয়তো এভাবেই প্রকৃতি তার ভুল সংশোধন করে। একজনের কষ্টের মাধ্যমে অন্যজনের মুক্তি আসে। আমি এখন ৪২ বছরের একজন সাধারণ গৃহিণী। কিন্তু আমার অভিজ্ঞতা কোনো সাধারণ মায়ের মতো নয়। আমি এমন এক কষ্টের মধ্য দিয়ে গেছি যা সহজে ভোলা যায় না। কিন্তু জীবন তো এগিয়ে চলে। আমিও এগিয়ে চলেছি। প্রতিদিন সকালে উঠে স্বাভাবিক কাজকর্ম করি। রিয়ার দেখাশোনা করি। বিকাশের সাথে হাসি আনন্দে দিন কাটাই। কিন্তু রাতে যখন একা থাকি তখন তনয়ের কথা মনে পড়ে। আমার সেই ছেলেটির কথা যে আমাকে ভালোবেসেছিল এক অদ্ভুত ভালোবাসায়। আমি তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি সে যেন সুখে থাকে। তার স্ত্রী মীরা যেন তাকে সেই ভালোবাসা দিতে পারে যার জন্য সে তড়পায়। এই গল্প এখানেই শেষ। কিন্তু জীবন শেষ নয়। জীবন এখনো চলমান। হয়তো একদিন তনয় বদলে যাবে। হয়তো সে একদিন স্বাভাবিক ছেলে হয়ে উঠবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। অপেক্ষা করি আমার ছেলে একদিন আমার কাছে এসে বলবে, মা, আমি এখন সত্যিকারের ছেলে হয়েছি গু। সেদিন আমি তাকে বুকে টেনে নিয়ে বলব, তনয়, তুমি আমার গর্ব। কিন্তু সেদিন কবে আসবে তা শুধু সময় বলতে পারবে।